ভিকটিমদেরকে একটার পর একটা ট্রলারে তোলা হলো। ট্রলারে তোলার পরে চরদুয়ানির খাল বেয়ে বলেশ্বর নদীতে গিয়ে পড়লো। বলেশ্বর নদীর থেকে সমুদ্রের মোহনার দিকে যেত। সেখানে জোয়ার ভাটার হিসাব তাদের কাছে থাকতো, যে কত দূর থেকে ভাটা শুরু হবে সেইখানে নিয়ে ভিকটিমদেরকে খোলের থেকে বের করতো। বের করে পাটাতুনের কাছে নিয়ে এসে চোখে মুখে জম টুপি যেটা পরানো থাকতো সেটা খুলতো, মাথায় গুলি করতো, মরে যেত। কমান্ডো নাইফতে পেট চিরে দিয়ে সিমেন্টের বস্তা রেডি থাকতো, পরিয়ে দিয়ে ফেলে দিত। আপনি দেখেছেন অতীতে যে বাহিনী নির্ভর হয়ে আওয়ামী লীগের কি পরিণতি হয়েছে। তারা বাহিনী নির্ভর ছিল কারণ তাদের মধ্যে গুড গভর্নেন্স ছিল না। তারা এটা কলোনিয়াল শাসকদের মতো এই জাতির মানুষদেরকে কৃতদাস বানানোর চেষ্টা করেছে, আমাদেরকে কৃতদাস বানানোর চেষ্টা করেছে। আমরা সেখান থেকে বিপ্লব করে এই শৃঙ্খল ভেঙে বেরিয়ে এসেছি। আমরা গুড গভর্নেন্সের জন্য আইন করব, সেখানে এরকম একটা কালো আইন কিভাবে থাকবে? কি করে এই বাহিনীগুলোর তদন্তের দায়িত্ব তাদের দেওয়া, যেখানে আবার র্যাবের এডিজি অফিসকে করা হচ্ছে কমিটির সদস্য। তো আমাদের যত গুমের মামলা সবগুলোর আসামি হচ্ছে এডিজি অফিস, কারণ এডিজি অফিসের পারমিশন ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষে কোনো অফেন্স করা সম্ভব ছিল না। তাহলে আপনি এটা করার মাধ্যমে এটা দেখাচ্ছেন যে এই গুমের ভিকটিমদের প্রতি আপনাদের কোনো সহানুভূতি নেই, আপনারা চান যেটা কন্টিনিউ করুন। গুমের ভয়াবহতা নিয়ে নিউজটা কোথায়? এই যে জিয়াউল হাসানকে নিয়ে এত কথা বলছি, যে ভয়াবহ এপিসোড গুলো রয়েছে কই আসছে না তো টেলিভিশনে। আওয়ামী পেজ গুলো থেকে আওয়ামী প্রোপাগান্ডা মেশিন গুলো বারবার বলতে থাকে তাজুলের আর নাবিলার বানানো কল্প কাহিনী। ভিকটিম চোখের সামনে আছে, সব নাকি আমরা কল্প কাহিনী বানাই। আয়নাঘর নাকি আমরা বানাইছি। আয়নাঘর আবিষ্কার হয়ে গেছে 5ই আগস্টের কয়েক মাসের মধ্যে। ভিজিটে সেদিন বিচারকরা গিয়েছেন, কারণ এটা বিচারের শেষ পর্যায়ে প্লেস অফ অকারেন্স ভিজিটে বিচারপতিরা যেতে পারেন। এখন তারা বলছে যে এই 2 বছর ধরে এটা বানাইছো তোমরা, এটা যে সাথে সাথে 2 মাসের মাথায় বের হয়েছে এইটার কথা তারা বলবেন। এবং আমাদের সাংবাদিকরাই মোটামুটি এই বিষয় নিয়ে কোনো কথা বলছেন না। ফলে ওদের ন্যারেটিভ গুলো তারা বলার চেষ্টা করে আয়নাঘর নাকি আমরা বানিয়েছি। চরদুয়ানিতে যেটা হয়েছে যে 8 জন 10 জন করে ভিকটিমকে নিয়ে যাওয়া হচ্ছে মাইক্রোবাসে করে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে। ওইখানকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লোকাল যে ইউনিট আছে র্যাব 8, তাদেরকে বলা হয়েছে তো আমাদের এতজন লোক আসবে, তোমরা খাবার রাখবে এবং এতজন ভিকটিম থাকবে, কি কি জিনিস বাজার করতে হবে সাক্ষীরা এসে কোর্টে বলছে। এতদিন তো তদন্ত পর্যায়ে ছিল, এখন তো কোর্টে এসে বলে ফেলেছে। বলা হতো এতগুলো বস্তা লাগবে, সিমেন্টের বস্তা, এত ফিট রশি লাগবে, তারপরে ট্রলার কয়টা লাগবে সেগুলো বলা হতো। মানে হচ্ছে এই রশি এবং সিমেন্ট কিসের জন্য লাগবে এখন আন্দাজ করেন আপনারা। যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কম্পাউন্ডে মাইক্রোবাস থামতো, বন্দীদেরকে কখনো গাড়ি থেকে নামানো হতো না। তাদের বাথরুম করার দরকার হোক ঝোড়ে গাড়ি, সব গাড়ির মধ্যে থাকবে। অফিসাররা নামতো, কারো বাথরুমে যাওয়ার দরকার হলে যেত। ওখান থেকে সরঞ্জামাদি তুলে চরদুয়ানি ঘাটে, যেখানে ট্রলার ভেড়ে জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে এনে ওই ঘাটে এসে থামে, মাছ নামায়, বরফ কল আছে সেখানে রাখে, তারপরে বাজারজাত করেন। যেদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অভিযানে যাবে বা জিয়াউল হাসানের বাহিনী যাবে, সেদিন বাজারে এসে র্যাবের পক্ষ থেকে বলে দেওয়া হতো যে রাত 9টার পরে আজকে বাজার বন্ধ। রাত 9টার মধ্যে লাইট অফ করে সমস্ত দোকানপাট বন্ধ করে সবাইকে চলে যেতে হবে। র্যাবের গাড়ি এসে থামবে, 2টা 3টা মাইক্রোবাস যে কটা লাগে নামলো, ভিকটিমদেরকে একটার পর একটা ট্রলারে তোলা হলো। ট্রলারে তোলার পরে চরদুয়ানির খাল বেয়ে বলেশ্বর নদীতে গিয়ে পড়লো। বলেশ্বর নদীর থেকে সমুদ্রের মোহনার দিকে যেত। সেখানে জোয়ার ভাটার হিসাব তাদের কাছে থাকতো, যে কত দূর থেকে ভাটা শুরু হবে সেইখানে নিয়ে ভিকটিমদেরকে খোলের থেকে বের করতো। বের করে পাটাতুনের কাছে নিয়ে এসে চোখে মুখে জম টুপি যেটা পরানো থাকতো সেটা খুলতো, মাথায় গুলি করতো, মরে যেত। কমান্ডো নাইফতে পেট চিরে দিয়ে সিমেন্টের বস্তা রেডি থাকতো, পরিয়ে দিয়ে ফেলে দিত, যাতে লাশটা উজানে ভেসে না আসে। এমন জায়গায় ফেলা হতো যে ভাটার টানে একটা সমুদ্রে চলে যায়। মাথায় গুলি করার সময় মগজ এবং রক্ত ছিটে হাতে লাগতো, সেজন্য বালিশ দিত মাঝখানে। এখানে বালিশ দিয়ে গুলি করতো যে রক্তটা বালিশে পড়তো। সাক্ষী এসে বলেছে যে আমরা বালিশ প্রতিদিন ধুতাম, কারণ এত বেশি মগজ রক্ত লাগতো, আবার শুকাতে হতো, কারণ আবার অপারেশন সময় আরেকটা বালিশ চাবে। এই স্টোরি কেন প্রতিদিন পত্রিকা আসছে না? প্রত্যেক 5 থেকে 600 মানুষকে এভাবে হত্যা করা হয়েছে ওই জায়গায়। আপনারা স্টোরি করেন না কেন? ভুলে যান কেন? এরপরে গুমের এই অপরাধীদেরকে বাঁচানোর জন্য আইন কেন? কয়জন অফিসার এই অপরাধের সাথে জড়িত? গোটা বাহিনী তো এর সাথে জড়িত না। হাসিনা এই মানুষগুলোকে দানবে পরিণত করেছিল তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। এই সরকার তো সেই সরকার না, এই সরকার তো জনগণের সরকার, এই ভিকটিমদের সরকার। তাহলে এরকম একটা দানবীয় আইন কেন রাখতে হবে যে অপরাধ করে তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে, সেই জন্য আইনটা করা হবে? এটাই সরকারের কাজ তো না। গোলাম মুর্তজার ক্ষেত্রে যেটা হলো, গোলাম মুর্তজার জন্য আমি রিট করলাম, রিট শুনানির জন্য আসলো জাস্টিস আব্দুল ওয়াহাব মিয়ার বেঞ্চ। যেদিন চূড়ান্ত শুনানি হলো আমি স্টেটমেন্ট দিলাম, অ্যাপ্লিকেশন দিয়ে বললাম গোলাম মুর্তজা টিএফআই সেলের দোতলায় এত নম্বর রুমের মধ্যে আছে। স্পেসিফিক অ্যাপ্লিকেশন দেওয়ার পরে ওই রাতে আরবানের বাবা শহীদ মীর কাশেম আলী
ওনার কাছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে ফোন করা হলো যে তাজুল সাহেবকে বলেন এই রিটটা প্রত্যাহার করুক, আমরা গোলাম মুর্তজাকে ছেড়ে দিব, নইলে কিন্তু মেরে ফেলবো। মীর কাসেম আলী সাহেব আমার কাছে ফোন করলেন, খবর নিলেন, বললো যে এই খবর পাঠিয়েছে, কি করবা তুমি? ভোরবেলা 8টার সময় আমি কোর্টে গেলাম, জাস্টিস ওয়াহাব মিয়ার চেম্বারে ঢুকলাম, যে বললাম স্যার এই ঘটনা, আমি তো আজকে শুনানির জন্য আছে, ওরা বলছে মামলা প্রত্যাহার করো, নইলে কিন্তু মেরে ফেলবো। তখন বললো আগে জীবনে বাঁচো, তুমি প্রত্যাহার করো মামলা। তা আমি বললাম যে আপনাকে জানাই রাখলাম যে কি পরিস্থিতিতে আমি এটা প্রত্যাহার করছি। প্রত্যাহার করলাম, ওই দিন প্রত্যাহার করলাম। ওই পরবর্তী রাত্রে তাকে রাজশাহীতে রেল স্টেশনের পাশে নিয়ে গিয়ে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাইল। বলল এই লোকটা রাজশাহী রেল স্টেশনের পাশে 44 দিন আত্মগোপনে থাকার পরে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছিল, তাকে গ্রেফতার করার পরে তার কাছে 2টা অস্ত্র পাওয়া দিয়ে চালান দিল। এই মামলা জামিনের জন্য আসলো। আমি তখন আদালতে বললাম, হাইকোর্টে, যে এই লোকটা 44 দিন আত্মগোপনে ছিল, পুলিশ এটা কিভাবে বের করলো? কবে থেকে 44 দিন গণনা হলো? মানে এই 44 দিন সে র্যাবের কাছে বন্দী ছিল। তারা মনের ভুলে 44 দিন লিখে ফেলছে। এটা বেল দিয়ে